দর্শক, এই আলোচনাটাই সম্ভবত নির্বাচনের জরিপ কিংবা প্রেডিকশন নিয়ে শেষ আলোচনা, এবং শেষ আলোচনাটা খুবই ইন্টারেস্টিং আলোচনা। বাংলাদেশের একটি গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ, যে গণমাধ্যমটাকে আওয়ামী লীগের সময়ে আমরা জানতাম এটা আওয়ামী লীগের অনেকটা মুখপাত্র হিসেবে কাজ করে। বিএনপির মুখপাত্র যেমন একেবারে ডিরেক্ট দিনকাল বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করত, জামাতের মুখপাত্র হিসেবে কাজ করে দৈনিক সংগ্রাম, এরপরে নয়া দিগন্তের জন্ম হলো, তেমনি জনকণ্ঠকে অনেকটা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে অনেকে ট্রিট করতেন। সরাসরি মুখপাত্র না হলেও মানে জনকণ্ঠের নিউজের স্টাইল মনে হতো যে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্যই তাদের জন্ম হয়েছে। সেই মানে আওয়ামী ঘরানার পত্রিকা আমরা দেখেছি যে 2024-এ শেখ হাসিনা পতনের পরে সেই পত্রিকা দখল হয়ে যেতে এখনকার যারা ক্ষমতাবান, যারা প্রতাপশালী তাদের একটা বড় গ্রুপ সেই পত্রিকাটা দখল করলেন, মালিকদের সরিয়ে দিলেন। এই ঘটনাগুলো আমরা দেখেছিলাম। সেই জনকণ্ঠ এবার একটা জরিপ সামনে এনেছে, এবং এই জরিপটা সামনে এসেছে গতকালকে তারা এই জরিপটা প্রকাশ করেছে, ভোটের জাস্ট আগের দিন, গত রাতে এটা মূলত চোখে পড়েছে, এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার বলেই ভোটের মধ্যে এই আলোচনাটা আনলাম। সেখানে তারা বলতে চাইছে যে এই নির্বাচনটা শেষ হতে আর মাত্র কিছু সময় বাকি, এবং তারপরে ফলাফল হয়তো আমরা আগামীকালকে জানতে পারবো। সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে জামাত ইসলাম, জামাতের নেতৃত্বাধীন জোট, এবং জোটের আসনগুলো জামাতের প্রয়োজনই হবে না। জোটের আসন বাদ দিয়েই জামাতের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা তারা জরিপে তুলে এনেছে। অর্থাৎ তারা বলছে যে জামাত একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। চলুন বদলে যাওয়া জনকণ্ঠের জরিপটা একটু ভালো করে খেয়াল করি। জরিপে তারা আদতে কি বলতে চাইল, যখন আমরা আজকেই কিছুক্ষণ আগেই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম একটার প্রেডিকশন নিয়ে কথা বলেছি, এবং সেখানে ভিন্ন চিত্র উঠে এসেছে বলে আমরা বলেছি, যেখানে 16 লক্ষ মানুষের মতামতের ভিত্তিতে একটা প্রেডিকশন তৈরি হয়েছে। সেই প্রেডিকশন নিয়ে আমরা কথা বলেছিলাম, কিন্তু জনকণ্ঠ কতগুলো মানুষের, কয় হাজার মানুষের মধ্যে এই জরিপটা করে ফলাফলটা তৈরি করলো সেটাও আমরা দেখব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক জনকণ্ঠ, যেটা মনে হয়েছে গত কয়েক মাস ধরেই আমরা দেখছি যে অভ্যুত্থান পরবর্তী মালিকানা না প্রভাব, জনকণ্ঠে প্রভাব বিস্তার করেছে একটা পক্ষ, যার ফলে জনকণ্ঠের নিউজ স্টাইল, ল্যাঙ্গুয়েজ স্টাইল, শব্দচয়নের স্টাইল সব কিছুতেই আমূল পরিবর্তন হয়েছে, একেবারে 180 ডিগ্রি রিভার্স হয়ে গেছে। সেই জনকণ্ঠ কি বলছে, তাদের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, গোয়েন্দা জরিপে চাঞ্চল্য, 190 আসনে জয়ের পথে জামাত। এখানে তারা গোয়েন্দা সংস্থার কথা বলছে। তারা বলছে যে গোয়েন্দা সংস্থার একটা জরিপ হয়েছে, যেখানে 190টার বেশি আসন পেতে যাচ্ছে একাই জামাত, এবং সাথে এনসিপি সহ তাদের জোটেরা যে আসন পাবে তাতে জামাতের আরও একটা জায়গায় বলছে যে এটা হচ্ছে সর্বনিম্ন, 190 হচ্ছে সর্বনিম্ন, ম্যাক্সিমাম 200-র বেশি তারা পাবে। কি বলছে তারা বলছে যে একটি গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর জরিপ সামনে এসেছে। এই জরিপে বলা হয়েছে 300 আসনের জাতীয় সংসদের বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছে জামাতপন্থী রাজনৈতিক শক্তি। জরিপের বিশ্লেষণে দেখা গেছে 11 দলীয় জামাত জোট 170 থেকে 190টি আসনে জয় পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে, যা সরকার গঠনের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা এনে দিতে পারে। তবে গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য আসন বন্টনের একটি চিত্রও তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায় এককভাবে জামাত ইসলামী সর্বোচ্চ 190 আসনে জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা সম্ভাব্য 94টি আসনে জয়লাভ করতে পারে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেতে পারে 8টি আসন, তাহলে 90-এর সঙ্গে 8, 98টা হলো। খেলাফতে মজলিসের ঝুলিতে 3টি আসন,
তার মানে হচ্ছে যে 201টা হলো। এছাড়া ইসলামী আন্দোলন পেতে পারে 2টি আসন। ইসলামী আন্দোলন তো জামাতের জোটে নেই, জামাতের তাহলে জোটে 201টা হলো। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হতে পারেন 3টা। স্বতন্ত্র প্রার্থীরা সাধারণত সরকার গঠিত হওয়া যে পক্ষ সেই পক্ষের দিকে হেলে যায়, তার মানে সব মিলিয়ে 204টা আসন একক সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জামাত ক্ষমতায় আসছে এবং জুলাই সনদে যা 84টা পয়েন্ট যা লেখা আছে সবগুলোই তারা বাস্তবায়ন করবে। বিএনপির যেগুলো দ্বিমত, যেগুলো নোট অফ ডিসেন্ট দেয়া, সেগুলো একটাও তারা মানবে না। এবং 72-এর সংবিধান ইচ্ছা করলে তারা ছুঁড়ে ফেলে দিতে পারে, নতুন করে সংবিধান লিখতে পারে এবং তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে পারে। বাংলাদেশে আফগানিস্তানের মতো মেয়েদের উপরে একটা বিধিনিষেধ আসতে পারে, যেটা নিয়ে বহু আলোচনা হচ্ছে। এই ব্যাপারে তারা আরও বলছে যে এনসিপি মানে এই যে জরিপ, যেটা বলছিলাম যে এই যে জরিপ তারা তুলে নিয়ে আসলো, এই জরিপ তুলে নিয়ে আসলো যে জনকণ্ঠ, সেই জনকণ্ঠের চেহারাটা যে পাল্টে গেছে সেটা আমরা প্রথমেই বলেছি যে পাল্টে যাওয়া জনকণ্ঠ। আমরা বাংলাদেশের বেশ কয়েকটা গণমাধ্যমকে রিভার্স টোনে দেখতে পাচ্ছি এখন। তার মধ্যে জনকণ্ঠ একটা, যেটা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করতো, আর একটা টেলিভিশন চ্যানেল 71 টেলিভিশন, যাদেরকে আমরা আওয়ামী লীগের অনেকটা মুখপাত্র হিসেবে কিংবা BTV 2 হিসেবে অনেকে ট্রিট করতো এবং জুলাই আন্দোলনের সময় সেরকম অবস্থানেই তাদেরকে দেখা গেছে। সেই 71 টেলিভিশনের এখন নিউজ দেখবেন একেবারে রিভার্স, মানে পুরোপুরি 180 ডিগ্রি বেঁকে গেছে। জনকণ্ঠ যে বদলে গেল, এই বদলে যাওয়ার পেছনে কারণ কি ছিল? অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে এনসিপি নেতা জয়নাল আবেদিন শিশির ও সাবেক সেনা কর্মকর্তা রহমান নামে একজন সাবেক সেনা কর্মকর্তা, তাদের নেতৃত্বে দৈনিক জনকণ্ঠ ভবন দখলের অভিযোগ ওঠে 2025 সালের আগস্টে, অর্থাৎ গত বছরের আগস্টে এই অভিযোগটা ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালিক পক্ষের বিরুদ্ধে মামলা এবং প্রতিষ্ঠানটির অনেক সাংবাদিককে চাকরচ্যুত বা স্বেচ্ছায় অব্যাহতি নিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এনসিপি নেতা জয়নাল আবেদিন শিশির এবং সাবেক সেনা কর্মকর্তা রহমান এই মূল ঘটনাটা ঘটিয়েছেন বলে অভিযোগ বিভিন্ন সময় শোনা গেছে। জনকণ্ঠ ভবনে মব এবং জনতা তৈরি মানে মব তৈরি করে সেখানে দখল এবং হামলার অভিযোগ উঠেছিল 2025 সালের আগস্টের শুরুর দিকে। মে মাসেও একই ধরনের হামলার অভিযোগ উঠেছিল এবং দল থেকে জয়নাল আবেদিনের কাছে সেই সময় ব্যাখ্যা চাওয়া হয়েছিল। একবার মে মাসে ঘটনা ঘটেছিল, সেই সময় জয়নাল আবেদিন শিশির জনকণ্ঠে একটা বড় পদে অধিষ্ঠিত হয়েছিলেন। এরপরে দেখা গেল যে আগস্টে আবারও হলো এবং তখন মালিক পক্ষকে সরিয়ে দেয়া এই ব্যাপারগুলো তখন হয়েছিল। পরবর্তীতে আমরা বিভিন্ন চাপে, মানে বিভিন্ন সংবাদপত্র, সংগঠন, আন্তর্জাতিক চাপ, সরকারের বাধ্য হয়ে কিছু চাপ, সেই চাপগুলোর কারণে আমরা দেখেছি পরবর্তীতে আবার যিনি মালিক, সেই মালিককে আবার পুনরায় ফিরতে, এবং মালিক যখন ফিরেছিলেন শামীমা খান, তিনিই এখন ভারপ্রাপ্ত সম্পাদক এবং প্রকাশক। সেরকম জনকণ্ঠের যে ক্রেডিট লাইন, সেই ক্রেডিট লাইনে আমরা দেখতে পাই। তার মানে জনকণ্ঠ যে বদলে গেছে এবং বদলে যাওয়ার ফলে যাদের অধীনে এই মুহূর্তে আছে তাদের কি এটা মনগড়া গোয়েন্দা রিপোর্ট, নাকি আমরা নির্বাচনের ফলাফল যখন আগামীকাল সকাল নাগাদ কিংবা আজকে গভীর রাত নাগাদই যেটা টের পেয়ে যাব, সেখানে আমরা সত্যি টের পেতে থাকব কিংবা পরিষ্কার হতে থাকব যে এই নির্বাচনে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে জামাত জোটই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত বিএনপির মানে হাপিত্তেশ করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। দর্শক, আপনার কি মনে হয় জনকণ্ঠের জরিপের উপরে আপনি কতটা আস্থা রাখতে পারছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।